এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। এটা শোনা যাচ্ছে। Yes, আচ্ছা। দেন আমরা যেহেতু আমরা বাংলাটা করি যে কমিউনিকেট আইডিয়া প্ল্যান, সেই না আপনি যখন ট্রেনিং করতে বাধ্য হচ্ছে, যখন এটা ট্রেনিং করবেন তখন তো আপনাকে আইডিয়াটাও শেয়ার করতে হবে। A formal system is necessary to ensure that each person affected by the plans is aware of what he or she is supposed to do. মানে আপনি যখন উম, শুধু টার্গেট ফিল আপ করতে হবে তখন আপনি জানেন স্যার কিছু বোঝা যায় না স্যার। স্যার মাঝে মাঝে একটু আপনার ভয়েসটা ব্রেক হচ্ছে। তুমি এখন বুঝতেছেন? জি স্যার, এখন হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখি আপনার কি করা যায়। আচ্ছা আমি আবার জয়েন করতেছি, হ্যাঁ। জি স্যার। আমি তো কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, আপনারা কি পাচ্ছেন? কাটে কাটে না আসতেছে স্যার, সাউন্ড গুলা। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, কথা বলতেছেন জি স্যার। বুঝতে পারতেছি। স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আপনি যখন টার্গেট ফিল আপ করতে যাবেন তখন যিনি টার্গেট ফিল আপের জন্য কাজ করবেন ওনাকে জানতে হবে যে উনি কি করবেন, ওনার প্ল্যান কি। সো ওই কমিউনিকেশনটা হয়ে যায় আপনি যখন বাজেট তৈরি করেন। দেন কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস, স্বাভাবিকভাবেই যখন আপনি একটা অর্গানাইজেশনাল বাজেট অ্যাচিভ করতে যাবে তখন কিন্তু কোঅর্ডিনেশনটা লাগবে। বিকজ আপনার একটা টার্গেট অ্যাচিভ করতে গেলে হচ্ছে অনেক লোকের ইনভলভমেন্ট লাগে। তাহলে এই প্রত্যেকের সাথে যদি কোঅর্ডিনেশনটা না হয়, লাইক আপনার ধরেন একটা ভালো প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার যেরকম সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট লাগবে, সেরকম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট লাগবে, লেবার ডিপার্টমেন্ট লাগবে, অ্যাডমিন ডিপার্টমেন্টের দরকার আছে। তাহলে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে কাজ, মানে যার যার কাজ এখন আলাদা আলাদা ওই কাজ করলে তো হবে না, এটাকে কোঅর্ডিনেট করে করতে হবে। তো আপনি যদি একটা বাজেট থাকে বা তার মানে একটা টার্গেট যদি থাকে, তাহলে আপনার সেই কোঅর্ডিনেশনটা আপনার যে ক্রিয়েট হয়। আচ্ছা, মিনস অফ অ্যালোকেটিং রিসোর্সেস, আপনি যখন বাজেট করবেন তাহলে আপনার বাজেট অনুযায়ী আপনার যে রিসোর্সটা আছে সেইটা কিভাবে অ্যালোকেট করবেন, কোন জায়গায় কতটুকু করবেন, কম দিবেন না বেশি দিবেন, এই জিনিসটা আপনি করতে পারবেন যদি আপনার বাজেট থাকে। বাজেট লাইক এ টার্গেট। এখন মনে করেন আপনি একটা কাঠের বিজনেস করেন, আপনি চেয়ার টেবিল তৈরি করেন। এখন আপনি যদি কোনো প্ল্যান না থাকে, দেন আপনি কিভাবে হচ্ছে ইয়ে করবেন, আপনাকে তো একটা প্ল্যান রাখতে হবে। এখন ধরেন আপনার কোনো প্ল্যান নাই, আপনি কয়টা চেয়ার বানাবেন, কয়টা খাট বানাবেন, কয়টা টেবিল বানাবেন, কোন ফার্নিচার করে আপনার কোনো প্ল্যান নাই, তখন তো আপনি একটার পর একটা করতে থাকবেন, দেখা যাবে আপনার কাঠের অনেক ওয়েস্টেজ হবে, এমন জিনিস বানিয়ে রাখছেন যেটা চলে না মার্কেটে, আবার এমন জিনিস বানান নাই যেটা অনেক চলে, এরকম একটা সমস্যা হবে। সো আপনি যখন একটা বাজেট করবেন, দেন আপনার
এই যে রিসোর্সটা কিভাবে অ্যালোকেট করবেন সেটাও আপনার চলে আসবে। ক্লিয়ার সবার এটা? জি স্যার। জি স্যার। আপনারা মাঝে মাঝে একটু রেসপন্স করেন না, আদারওয়াইজ আমি বুঝবো না যে আপনারা কি আমাকে আসলে শুনতেছেন না শুনতেছেন না, বুঝছেন? কারণ স্যার আমার এখানে যে অডিওর যে ফাংশন এটা পুরো হোয়াইট হয়ে রয়েছে। এই যে আপনারা শুনতেছেন বলতেছেন, কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনারা শুনতেছেন না। ঠিক আছে, একটু আপনার সাউন্ড খুব কম আসতেছে স্যার, হ্যাঁ। আপনার সাউন্ড খুব কম হচ্ছে। কেন যে কম আসতেছে স্যার এটাই বোঝা বুঝছি। যাইতেছে স্যার। আচ্ছা, খুব ক্লিয়ার না স্যার, একটু কষ্ট হচ্ছে বুঝতে। উম, স্যার ভালো আজকে একটু ইয়ে করে নেন, কারণ আমি নর্মালি অফিসে ক্লাস নেই, অফিসে ক্লাস নিলে এর ইন্টারনেটটা ভালো। আজকে তো বাসায় শুক্রবার, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, অথরাইজেশন। এখন আপনি যখন একটা ফর্মাল বাজেট করবেন, তখন এই বাজেটটা অ্যাটেন্ড করতে গেলে কার কি অথরিটি থাকবে, কার কি ডেলিগেশন থাকবে, এটা ডিফাইন করা থাকে। কারণ যেহেতু কোঅর্ডিনেশন লাগবে, তাহলে কোঅর্ডিনেশন কে আদায় করবে, কে হিসাব নিবে, বা আপনি কার কাছ থেকে বুঝে নেবেন? সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের কাজ দিচ্ছেন, এখন আপনার তো সবাই কাছ থেকে বুঝে নিতে পারবেন না। ইভেন আপনারা যদি আপনাদের অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করেন, আপনারা যখন একটা অ্যাসাইনমেন্টে যান, 5-6 জনের একটা টিম যান, পার্টনার কিন্তু 5-6 জনের সাথে কথা বলবে না, সেই কথা বলবে জব ইনচার্জের সাথে। জব ইনচার্জের কাছ থেকে বুঝে নিবে, তাকে সেই অথরিটি দিয়ে দেওয়া হয় বা দিয়ে দেওয়া হবে। সো এই অথরাইজেশনটাও থাকবে। ঠিক আছে, আবার আপনি যদি এইভাবে চিন্তা করেন যে না, পার্টনার জব ইনচার্জ করে জিজ্ঞেস করবে না, কারণ এখানে জব আছে পার্টনারের আন্ডারে 100টা, 100 জন জব ইনচার্জ কাজ করে, তো 100 জন জব ইনচার্জের সাথে তো পার্টনারের রেগুলার কথা বলা সম্ভব না। তখন সে কি করে, ওখানে ম্যানেজার, সুপারভাইজার, ডিরেক্টর এগুলি বসায়। তখন সে তার ম্যানেজারের সাথে কথা বলে, ম্যানেজার আবার সুপারভাইজারের সাথে কথা বলে আপডেট নিয়ে, আবার সুপারভাইজার হচ্ছে জব ইনচার্জের সাথে আপডেট নেয়। তাহলে এই যে অথরাইজেশনটা থাকে। তারপরে প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। সিম্পল, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং জিনিসটা কি? মানে যাকে আপনার দায়িত্ব উপরে দেখেন, যাকে অথরিটি দেন, তার অথরিটেটিভ যে অংশটা আছে এটার উপরে কিন্তু একটা অ্যাকাউন্টিং হয় বা একটা ক্যালকুলেশন হয়, যেটাকে আমরা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং বলি। লাইক ধরেন, সে যদি কোনো রেভিনিউ সেন্টারের অথরিটি প্রাপ্ত হয়, তাহলে ওখানে কত রেভিনিউ হয়েছে, কোন এরিয়ায় কত হচ্ছে, কম হইলো কেন, বেশি হইলো কেন, এই ধরনের একটা হিসাব কিন্তু হয়। আবার ধরেন, সে যদি কোনো কস্ট সেন্টারের দায়িত্বপ্রাপ্ত হয়, যেখানে শুধু খরচ হয়, তার খরচ কতটুকু হইলো, খরচ বাড়লো কেন, কস্ট কন্ট্রোল হইলো না কেন, এই ধরনের আলাপ কিন্তু কিন্তু সেখানে হবে। সো আপনার রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর একটা অথরাইজেশন এখানে হয়ে যায়। তবে স্টাবলিশ সিস্টেম অফ কন্ট্রোল, ওই যে আপনি যখন একটা টার্গেট দিয়ে দিচ্ছেন, ইটস এ পার্ট অফ কন্ট্রোল। যে আপনাকে আপনাকে ধরেন একটা হেডের কাজ দিয়ে দিছে 2 দিন সময়, তাহলে এই যে কন্ট্রোল পয়েন্ট হচ্ছে 2 দিন। এখন 2 দিন শেষে গিয়ে সে যোগাযোগ করবে? নো, সে একদিনের মাথায় কিন্তু আপনার খোঁজ নেবে কতটুকু হয়েছে, কেন হইলো না, একটা কারেক্টিভ মেজার সে নিবে। এবং কন্ট্রোলের উপরে বেসিস করে কিন্তু আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশনটা হবে, যে আপনাকে যে টার্গেট দেওয়া হয়েছে আপনি কতটুকু অ্যাচিভ করলেন। আর অবশ্যই এটা এমপ্লয়ীদেরকে মোটিভেট করে, কারণ হচ্ছে কি, সে যখন দেখবে তার একটা টার্গেট আছে, সে অ্যাচিভ করতে পারছে, সে কিন্তু মোটিভেটেড হবে। কিন্তু যখন টার্গেট থাকবে না, সে করতেই আছে গাধার মতো করতেই আছে, কিন্তু কোনো কন্ট্রোল নাই বা কোনো পারফরমেন্স মেজারমেন্ট নাই, তখন কিন্তু তার মোটিভেশন কাজ করে না। বাট যখন আপনি একটা টার্গেট দিয়ে দিবেন, টার্গেট ওরিয়েন্টেড অলওয়েজ, দেখবেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো টার্গেট দিয়ে দেন, সে যদি করতে পারে তার কিন্তু খুব ভালো লাগে। সেম ভাবে আপনাকে একটা টার্গেট দিয়ে দিবে যে আপনি এই কাজটা 2 ঘন্টার ভিতরে করবেন, তখন আপনি যদি 2 ঘন্টায় করতে পারলেন, আপনার খুশি লাগবে। 1.5 ঘন্টা করতে পারলে আরো ভালো লাগবে যে আপনার এফিসিয়েন্সি আছে। কিন্তু যদি খালি বলে এই কাজটা করেন, কোনো টাইম টেবিল দিয়ে দেন, আপনি 2-3 দিনে মিলাই করছেন, তখন কিন্তু আপনি মজা পাবেন না। ঠিক না? জি স্যার। বুঝা গেল? জি স্যার। এবার আসেন যে ফান্ডামেন্টালস অফ বাজেটিং। For the successful implementation of a budgetary control system, the following issues should be considered. মানে আপনি যখন বাজেট প্রিপেয়ার করবেন বা বাজেটারি সিস্টেমে যাবেন, এই পয়েন্টগুলি অবশ্যই কন্ট্রোল মানে কনসিডার করতে হবে। এই পয়েন্টগুলি কিন্তু ফুল লিস্টটা, মানে এর বাইরেও থাকতে পারে আর এর কয়েকটা নাও লাগতে পারে। আপনারা একটু দেখেন তো,
কেন একটা বাজেট করতে গেলে এই পয়েন্টগুলি লাগবে, এটা বুঝেন কিনা একটু নিজেরা ট্রাই করেন তো। স্যার, জি বলেন। ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশনটা কি? আপনাদের ভিতরে অন্য কেউ কি এটা এক্সপ্লেন করতে পারবেন? এনিওয়ান, হোয়াট ইজ ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশন? এনিওয়ান? আচ্ছা, আমি বলছি। ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আপনি বাজেটটা এমন ভাবে প্রিপেয়ার করবেন যাতে এটা একটু ফ্লেক্সিবল থাকে, রিজিড না হয়ে যায়। লাইক আপনাদের কাজের যেটা বললাম যে এই কাজটা 2 ঘন্টায় করতে হবে, 2 ঘন্টায় করতে হবে মানে 2 ঘন্টায় করতে হবে, জীবন মরণের সমস্যাও আর কনসিডার করা যাবে না, এরকম যাতে না হয়। কেন এটা দরকার? মনে করেন আপনাকে 2 ঘন্টায় করতে বলছে, কোনো কারণে ফার্মে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনি একটু সময় কাজ করতে পারেন না, 2 ঘন্টায় সম্ভব না। কোনো কারণে আপনার এইটা হচ্ছে যে 2 ঘন্টায় বলছিলেন বা এখন একটু আগে লাগবে, বাট এমন যাতে না হয় এটা একটু আগে করা যাবে না। সেলস টার্গেট তাকে 100 ইউনিট সেলস এর টার্গেট দিচ্ছেন, কিন্তু 100ই হইতে হবে এমন না, কোনো কারণে আপনার প্রোডাকশনই তো না হইতে পারে, 100 ইউনিট পাওয়াই যাচ্ছে না, অথবা কোনো কারণে ডিমান্ড কমে যেতে পারে। এই জন্য বাজারটা এমন ভাবে হইতে হবে যাতে এটা ফ্লেক্সিবল করা যায়, মানে আপনি চাইলে একটু কমায় বাড়ায় অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আপনারা নিশ্চয়ই পেপার পত্রিকায় দেখেন এই যে আমাদের উন্নয়ন বাজেটের কাটছাট হয় বছর বছর, মানে বছরের মাঝখানে অনেক কাটছাট হয়। শুরুতে আমরা আমাদের সরকার এক ধরনের প্ল্যান দেয়, পরে তার নিড অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী সেটা কিন্তু কিছু বাড়ে কিছু কমে। দিস ইজ কল ফ্লেক্সিবিলিটি। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। দেন স্যার, অর্গানাইজেশনাল অ্যাডাপশন মানে কি? অ্যাডাপ্টেশন। অন্য কেউ এক্সপ্লেন করতে পারবেন এটা? এনিওয়ান? ওকে। অ্যাডাপ্টেশন মানে অ্যাডাপ্টিবিলিটি, মানে পুরা অর্গানাইজেশন যাতে সেটাকে অ্যাডাপ্ট করে নিতে পারে। লাইক আপনি এমন একটা প্ল্যান করলেন, এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট রেডি না, লাইক হচ্ছে ধরেন ওর এখন 100 ইউনিট ধরেন ডেইলি প্রোডাকশন হয়, কিন্তু আপনি এমন ভাবে প্ল্যান করছেন যে সে 130 ইউনিট প্রোডাকশন করতে হবে, কিন্তু সেই 130 ইউনিট প্রোডাকশন করার জন্য তার যেই জিনিসগুলি দরকার, হইতে পারে তার একটা নতুন মেশিন দরকার, হইতে পারে তার কিছু নতুন লোক দরকার, হইতে পারে তার 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা করে কাজ করা দরকার। এইভাবে যে চেঞ্জটা, এই যে অ্যাডাপ্টেবিলিটিটা এই প্রোডাকশন ডিপার্টমেন্টের, এইটা প্লাস ধরেন এই যে 130টা এখন প্রোডাকশন করতে হবে, তাহলে সাপ্লাই চেইন আগে যেভাবে প্ল্যান করছিল বা ওদের যে সোর্সিং গুলি আছে ওখান থেকে হয়তো বা সে 100 জায়গায় 110 করতে পারবে, কিন্তু ওর তো লাগবে এখন 130 ইউনিট তৈরি করার মতো ইনভেন্টরি। তাহলে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যে অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা ওভারঅল অর্গানাইজেশনের, এটাকে বলতেছে অর্গানাইজেশনাল অ্যাডাপ্টেশন। আমি যদি ধরেন আপনাদের একটা টিমের কথা বলি, আচ্ছা আপনারা কি সবাই প্রি আর্টিকেল স্টুডেন্ট না আর্টিকেল স্টুডেন্টও আছেন? স্যার আমাদের হ্যালো? মূলত প্রি আর্টিকেলশিপ ব্যাচ এটা। ও আচ্ছা, তাহলে তো আপনাদের অডিট করার এক্সপিরিয়েন্স নাই। না আমি স্যার, প্রায় আমরা তো তো একদম ম্যাক্সিমামই অডিটে আপনার। গ্রাজুয়েশন লেভেলে আছি স্যার ভাই। হ্যাঁ হ্যাঁ। আমরা গ্রাজুয়েশন লেভেলে আছি ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আমি এভাবে বলবো যে ধরেন একটা অডিটে যখন একটা টিম যায়, আপনার 4-5 জনের একটা টিম যায়,
এখন এই 4-5 জনের টিমকে বললো যে তোমরা এই কাজটা 15 দিনের ভিতরে উঠাই নিয়ে আসবে, তারা একটা প্ল্যান দিয়ে দিল। সামহাও আপনার ধরেন কোনো কারণে রিপোর্টটা এখন 2 দিন আগে দেওয়া লাগবে, তাহলে সে যদি 15 দিনের জায়গা 15 দিনই ইউজ করে, তাহলে কি 2 দিন আগে রিপোর্টটা সে দিতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? তার 2 দিন আগে এখন কাজ শেষ করতে হবে। এখন এখানে অ্যাডাপ্টিবিলিটি কি? ক্লায়েন্টের একটা অ্যাডাপ্টিবিলিটি আছে যে ভাই আপনি 2 দিন আগে চাইছেন, তাহলে আমাকে কিন্তু এই ডকুমেন্ট গুলি আমি বলছিলাম 3 দিন পরে দিবেন, আমার কিন্তু এখন এটা 2 দিন পরে দিতে হবে, তাহলে ক্লায়েন্ট এটা দিতে পারতে হবে। এটা একটা অ্যাডাপ্টেবিলিটি। আচ্ছা, ক্লায়েন্ট দিয়ে দিল, কিন্তু আপনার কাছে তো লোক আছে 15 দিনে কাজ করে উঠানোর মতো। 2 দিন আগে যদি উঠাইতে হয়, আপনার তো আরো 1-2 জন লোক লাগতে পারে কাজটা উঠানোর জন্য। অথবা আপনারা 8 ঘন্টা ডিউটি করেন, আপনাকে এখন 9 ঘন্টা ডিউটি করতে হতে পারে, এটা একটা অ্যাডাপ্টেবিলিটি। আচ্ছা, মনে করেন ডিপেন্ডেন্সি আছে, আপনি যে কাজটা করতেছেন এটা আপনি আপনার ভাগ করলেন, আপনার হয়তো বা কোনো এক্সপার্ট আছে, কোন একটা ইনফরমেশন আসার কথা 2 দিন পরে আসবে, তাহলে এই যে প্রত্যেকটা একটা যে লিঙ্কিং এর যে ব্যাপারটা আছে, এইটা একটু অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি। এনি চেঞ্জ, এনি এডিশন, এনি ডিলিশন, সবকিছু মানে বুঝে নেওয়া বা অ্যাডাপ্টিবিলিটি, যেটা মানে এটার সাথে এটাকে বাংলা কি বলে আপনার আহ খাপ খাইয়ে নেওয়া স্যার। জি জি, স্যার খাপ খাইয়ে নেওয়া কোন একটা সম্পূর্ণ জিনিসের করা। সাথে খাপ খেয়ে নেয়, ভেরি গুড ভেরি গুড, মানে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা, ভেরি গুড। ঠিক আছে। তো আর কোনোটা আছে? সমন্বয় করে নেওয়া। ইয়েস, মানে অন্য কোনো পয়েন্ট আছে যেটা আপনারা বুঝতেছেন না? আপনারা দুইটা জিজ্ঞেস করছেন, একটা ফ্লেক্সিবল অ্যাপ্লিকেশন আর একটা বলছেন অর্গানাইজেশন অ্যাডাপ্টেশন। এনিথিং এলস? একটা পয়েন্টই সংক্ষেপে যদি আপনি একটু করে বলেছেন তাহলে ভালো হয়, মনে থাকবে। আচ্ছা, যে দুটা বলে ফেলছি এটা আর বলবো না, বাকিগুলি বলতেছি। ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট এন্ড কমিটমেন্ট। ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যারা ম্যানেজমেন্ট পজিশনে আছে তাদের ইনভলভমেন্টটা লাগবে এবং তাদের কমিটমেন্ট থাকতে হবে। যদি ম্যানেজাররা এখন ইনভলভ না থাকে এবং কমিটমেন্ট না থাকে, তাহলে কিন্তু তার অধীনস্থরা সেই কাজটা ঠিকভাবে করবেও না, এবং করলেও সেটা কাজ হবে না, কারণ ম্যানেজারই সেখানে জানতে হবে, যিনি এটাকে লিড দিবেন তিনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে তো কাজ হবে না। দেন রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, আমরা যখন ওই যে হোয়াই ডু মেড বাজেট সেখানেও বলছি যে কেউ একজন, আমরা ওখানে বলছি যে যেখানে হিসাব করা হয় সেটা, এখানে বলতেছি হ্যাঁ এটা একজনকে রেসপন্সিবল করতে হবে, যে এই যে ধরেন টোটাল যে বাজেটটা আছে এই বাজেটের তো একদম মনে করেন পুরো বাজেটটা অ্যাটেন্ড করার রেসপন্সিবিলিটি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, যে ঠিক আছে আমার তো ওভারঅল এই বাজেট ছিল, এটা হইলো কেন, হইলো না কেন, বা সমস্যা কি ছিল, এটা কিন্তু এমডি নিজে দায়ী। আচ্ছা, এমডি যে এমডি রে একটা দায়ী করলে তো হবে না, এমডি আবার কার কাছ থেকে বোঝা নিবে? সেটা ধরেন তার যে ডিপার্টমেন্টাল হেড আছে, এভাবে করে ডিপার্টমেন্টের হেড সে কি সব করে না, সে আবার তার ইউনিট হেড থেকে বুঝে নিবে। তাহলে এই যে এইভাবে আপনার রেসপন্সিবল করতে হবে এবং অ্যাকাউন্টিং কিন্তু সেখানে হিসাব করতে হবে, এবং পরে আসবে যে কম্পেয়ার, যে কথাটা আমরা বলি কম্পেয়ারও করতে হবে। তারপর ফুল কমিউনিকেশন, আমার যে বাজেটটা, এটা আমার যে টার্গেট আমি কিভাবে অ্যাচিভ করতে চাই এটা ফুললি কমিউনিকেট করতে হবে উইথ দা এমপ্লয়িজ। আদারওয়াইজ তারা যদি পুরোটা না জানে তারা কিন্তু ওই যে কোঅর্ডিনেশনটা হবে না। বা একজন জানে, ধরেন একজন জানে যে কালকে 100 ইউনিট প্রডিউস করতে হবে, এই জন্য সে কি করলো, 100 ইউনিট প্রডিউস করার মতো লোক নিয়ে আসলো প্রোডাকশন ফ্লোরে, কিন্তু সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট জানতো না সে 100 ইউনিট তৈরি করার মতো মালই কিনে নাই, তাহলে সে কিভাবে তৈরি করবে? ঠিক আছে, তাহলে এই কমিউনিকেশন থাকতে হবে সব জায়গায়। এক্সপেকটেশন, রিয়েলিস্টিক এক্সপেকটেশন, মানে আপনি যখন ফোরকাস্ট করবেন বা বাজেট করবেন এক্সপেকটেশনটা হতে হবে রিয়েলিস্টিক। আপনার পক্ষে 1000 ইউনিট বানানো সম্ভব না, কিন্তু আপনি 1000 ইউনিটের টার্গেট দিয়ে দিলেন কিন্তু পারলেন না, মানে এমন কিছুই বলতে হবে, করতে হবে, করাইতে হবে যেটা রিয়েলিস্টিক বা রিয়েল হবে, যেটা অসম্ভব না। টাইম নিয়ে যেটাই করবেন সময় মতো দিতে হবে। আপনাকে 100 ইউনিটের টার্গেট দিছে 1 বছরে, কিন্তু আপনি যদি 1.5 বছরে করেন হবে না। অথবা আপনি একটা টার্গেট ফিল আপ করতে কিছু কাজ করতে হবে, আবার নির্দিষ্ট সময়ে করতে হবে। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যেমন কালকে 100 ইউনিট প্রোডাকশন, আমি এখন মাল কিনবো, আমার তো আজকেই মাল কিনে ফ্লোরে আনতে হবে। আমি যদি বলি আমি পরশুদিন কিনবো তাহলে হবে?
হবে না, মানে টাইম মতো আসতে হবে। 100 ইউনিটের মাল সে কিনছে কিন্তু 2 দিন পরে কিনছে, হবে না। ফ্লেক্সিবলটা বলা হয়ে গেছে ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ রিকগনিশন, মানে টার্গেট অ্যাচিভ করলে তাকে রিকগনাইজ করতে হবে, পুরস্কার দিতে হবে, অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, ক্রেজ দিতে হবে, তাহলে সে মোটিভেটেড হয়। এবং এটা শুধু একজনকে বা পার্সোনালি দিলে হবে না, মাঝে মাঝে পুরো টিমকেই দিতে হবে। ধরেন বেস্ট টিম, আরেকজন হচ্ছে বেস্ট টিম প্লেয়ার। ধরেন আপনাদের সিএ ফার্মে 100টা জব আছে, এর ভিতরে হয়তো একটা জব খুব ইফিসিয়েন্টলি হয়েছে, সেটা হচ্ছে ধরেন বেস্ট টিম। আবার অন্য একটা টিম হয়তো বা সে অত ভালো পারফর্ম করে নাই ওই টিমটা, বাট একজন ইন্ডিভিজুয়াল লোক আছে যিনি অনেক ভালো পারফর্ম করছেন। সো দ্যাট ওয়াজ যে আপনাকে ওকে যদি রিকগনিশন দেন তাহলে কিন্তু সে মোটিভেটেড হবে এবং অন্যরাও সেটা দেখে মোটিভেটেড হবে এবং কাজ করবে। আর ফাইনালি ফলো আপ, মানে বাজেট করে দিয়ে বসে থাকলেন 1 বছর পরে এসে হিসাব নিতে যদি যান তাহলে বাজেটে কোনো কিছুই অ্যাচিভ হবে না। আপনাকে টাইম টু টাইম ফলো আপ করতে হবে, পারফরমেন্স অ্যানালিসিস করে দেখতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। जी सर। স্যার जी सर। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে বাজেট এবং ফোরকাস্টের পার্থক্য কি, এটা একটু আপনারা নিজেরাই পড়েন, আমি বলবো না, না বুঝলে বুঝাই দেবো। বাজেট এবং ফোরকাস্টের পার্থক্য কি, কোন কোন টপিকে পার্থক্য এবং মেইন পার্থক্য লেখাই আছে, আপনারা একটু পড়েন। এটা ভালো হয় যদি কেউ একজন লাউডলি পড়ে, তাহলে অন্যরা আবার একটু শুনতে পারে আর কি। কে একজন পড়েন একটু লাউডলি। Budget definition: a detailed financial plan outlining what an organization wants to achieve over a specific period, usually a year. Forecast: an estimate of what is likely to happen based on current trends and historical data. Purpose: budget sets performance targets and spending limits. Forecast predicts future outcomes to support short-term decision-making. Structure: budget comprehensive, includes revenue, expenses, cash flow, and investment. Forecast more high-level focuses on key revenue and expenses items. Frequency: typically created annually and updated infrequently. Forecast updated regularly, monthly or quarterly. Use: acts as a benchmark for evaluating actual performance through variance analysis. Forecast helps adjust operations dynamically, not typically used for performance evaluation. এবং কি ডিফারেন্সটা কি, বাজেট ইজ এ গুড গোল সেটিং টুল হোয়ার ইউ ওয়ান্ট টু গো, মানে কোথায় যেতে যাচ্ছেন। আর ফোরকাস্ট ইজ এ রিয়েলিটি চেক হোয়ার ইউ আর অ্যাকচুয়ালি হেডেড। মানে একটা হচ্ছে আমি ধরেন আজকে বসে 1 তারিখে বসে চিন্তা করতেছি যে আমি 30 তারিখে কই থাকবো বা কি আমার টার্গেট। আর ফোরকাস্টটা হচ্ছে আমি কি ঠিকভাবে যাচ্ছি, আমি যেভাবে আগাচ্ছি এটা কি আমাকে ঠিক গন্তব্যে নিবে। তো ফোরকাস্ট হচ্ছে একটা ছোট সময়ের জন্য, যে ঠিক আছে আমার ধরেন আমি মতিঝিল থেকে উত্তরা যাব 30 মিনিটে, আমি যেভাবে যাচ্ছি যে 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 রুট প্ল্যান করছিলাম যে ঠিক আছে আমি ধরেন একদম প্রেস ক্লাব হয়ে শাহবাগ হয়ে এইভাবে যাবো, এরকম একটা প্ল্যান করছিলাম, তো এটা দিস ইজ মাই বাজেট। এখন আমি মৎস্য ভবনে গিয়ে চিন্তা করতেছি, আপনারা সবাই চিনেন তো না এই রুটটা? জি স্যার, মূলত মেট্রো রুট। না, মেট্রোতে চিন্তা করলে আবার হবে না, নিচ দিয়ে চিন্তা করেন, তাহলে মেট্রো তো ডাইরেক্ট চলে যাবে। তো মৎস্য ভবনে গিয়ে আমি চিন্তা করতেছি
আচ্ছা, আমি যে শাহবাগে প্ল্যান করছিলাম, শাহবাগ দিয়ে গেলে কি আমি উত্তরে পৌঁছাতে পারবো? তখন আমি দেখলাম কি ফোরকাস্ট করে শাহবাগে তো একটা জ্যাম হওয়ার সম্ভাবনা আছে। এখন তো বাজে সকাল 9:30, ওইখানে তো প্রচুর জ্যাম হবে। ওকে, লেট আস চেঞ্জ দ্য রুট। আমরা শাহবাগ দিয়ে যাবো না, আমরা মগবাজার দিয়ে যাব, ওখানে ফ্লাইওভার আছে। তাহলে দেখেন, আমার বাজেটটা হচ্ছে যে আমি ওই যে উত্তরে যাব, আর ফোরকাস্টটা হচ্ছে উত্তরে যাওয়ার জন্য আমি একটু পর পর চেক করে দেখতেছি বা একটু প্রিডিক্ট করার চেষ্টা করতেছি ওয়েদার আই এম ইন দ্য রাইট ট্র্যাক অর নট। আমরা যদি বিজনেসে আসি, তাহলে আমার টার্গেট একটা সেল আছে। এই টার্গেট সেল অ্যাচিভ করার জন্য আমি ফোরকাস্ট করতেছি। ঠিক আছে, আমি তো ভাবছিলাম থার্ড কোয়ার্টার আমার এত সেল হবে, তাহলে থার্ড কোয়ার্টার আসলে কি হইতেছে? এই যে ইরানের সাথে যুদ্ধ রাখলো, তাহলে তো তেলের দাম বেড়ে যাবে, আমার তো প্রোডাকশন কস্ট বেড়ে যেতে পারে। হ্যাঁ, প্রোডাকশন কস্ট বাড়বে, সেটা এই বছর না, আগামী বছর বাড়বে, তাহলে আমার এই বছর ইম্প্যাক্ট নাই। এগুলি হচ্ছে ফোরকাস্টিং। আর বাজেট হচ্ছে আপনার হোয়ার ইউ উড লাইক টু গো ফ্রম। ঠিক আছে। জি স্যার। মানে স্যার একটা পরিকল্পনা আর একটা হচ্ছে পরিকল্পনাটা বাস্তবায়নের সময়টা আর কি। নট সময়, ওইটা বাস্তবায়নের জন্য আপনি একটু দেখা যে ওয়েদার আপনার পরিকল্পনা ঠিকভাবে যাচ্ছে কিনা। জি জি। আচ্ছা, এই বাজেট ভার্সেস ফোরকাস্টিং আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই স্যার শেষে একটা ইউজের একটু মধ্যে ফোরকাস্টিং এর যে ডাইনামিক্যালি এন্ড ট্রিপিক্যালি এই ওয়ার্ড গুলোর মানে বুঝতেছি না। কোনটা কোনটা? ইউজের মধ্যে ইউজের ফোরকাস্টিং এ ও আচ্ছা আচ্ছা। ইউজ, হেল্প অ্যাডজাস্ট অপারেশনস ডাইনামিক্যালি, নট টিপিক্যালি ইউজ ফর পারফরমেন্স ইভ্যালুয়েশন। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ডাইনামিক্যালি কেন, দেখেন একটা জিনিস, আমি যে উত্তরে যাওয়া রওনা দিচ্ছি, আমার যদি টিপিক্যালি আমি চিন্তা করি, আমি কি করবো? আমি একটু সামনে আগায় যাব, আগায় গিয়ে দেখবো জ্যাম, তাই না? শাহবাগের জ্যামটা আমি কি মৎস্য বনে বসে দেখতে পারি? দেখতে তো পারি না। আমি কি করব? আমি যাইতে যাইতে গিয়ে টেনিস কোর্টের সামনে বা কি বলে, শিশু পার্কের সামনে গিয়ে দেখবো জ্যাম। এটা হচ্ছে একটা টিপিক্যাল স্টাইল। কিন্তু ডাইনামিক্যালি কি, যে আপনি এখানে বসে আছেন, ফার্স্ট অফ অল আপনি টাইমিংটা চিন্তা করলেন, অথবা আপনি কোনোভাবে জানতে পারেন শাহবাগে আজকে আন্দোলন হতেছে, অথবা আপনি গুগল ম্যাপে একটা জিনিস দেখলেন। দিস ইজ কল ডায়নামিক্স। মানে নতুন ইনফরমেশন, নতুন স্টাইল, নতুন নিউজ, নতুন প্যাটার্ন, নতুন টেকনোলজি, এগুলি নিয়ে এটার জন্য বলছি এটা ডাইনামিক। মানে রেগুলার টিপিক্যাল প্ল্যানে হয় না, এটা হঠাৎ হঠাৎ। বুঝছেন? ক্লিয়ার স্যার। এনি মোর কোশ্চেন? আমরা তাহলে আগাই। আচ্ছা, এ ফ্রেমওয়ার্ক ফর বাজেটিং। একটা বাজেটিং এ মেইনলি তিনটা জিনিস থাকে, একটা কমিটি থাকে, একটা পিরিয়ডের জন্য বাজেটটা হয়, এবং বাজেটিং একটা ম্যানুয়াল থাকে। কমিটির কাজ কি? কমিটিতে কারা থাকে? এখানে মেইনলি আপনার টপ ম্যানেজমেন্টরা থাকে, এমডি, সিএফও, সিইও, তারপরে আপনার ডিপার্টমেন্টের হেড, এরা থাকে। ওদের কাজটা কি? নাম্বার ওয়ান, কোঅর্ডিনেশন এন্ড অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটি অফ বাজেট। এরা কিন্তু কোঅর্ডিনেট করে মূলত, এবং কে কি করবে সেটা করে দেয় বাজেট কমিটি। আর বাজেট কমিটিতে এমন না যে ধরেন কোম্পানির 1000 এমপ্লয়ি সবাই থাকে না, 5 জন থাকে। তো এরা হচ্ছে কে কি করবে বলে দেয়, এবং সবার সাথে একটা কোঅর্ডিনেশন করে। তারপর বাজেটের যে ম্যানুয়ালটা হবে সেটা হচ্ছে এরা ইস্যু করে। ম্যানুয়ালে কি থাকে ওটা আমরা ম্যানুয়াল পার্টিকে বলবো। টাইম টেবলিং, মানে কখন কি হবে, টাইমিংটা এরা ঠিক করে। কালেকশন অফ ইনফরমেশন টু অ্যাসিস্ট বাজেটিং। এই বাজেট করতে গেলে যে ইনফরমেশন লাগবে, লাইক ধরেন আপনার প্রোডাকশনে যে বসে আছে, সে তো জানে না যে ইরান যুদ্ধের কি অবস্থা, ওখান থেকে কিভাবে কি, আপনি টপ ম্যানেজমেন্টে আছেন, আপনার কানেকশন আছে, ভালো ইনফরমেশন আপনি পান, আপনি সেই ইনফরমেশন গুলি কালেক্ট করে দিবেন। কমিউনিকেশন অফ বাজেট টু অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজার্স। এই যে বাজেট আপনি করলেন, এটাকে কে অ্যাটেন্ড করবে সেটা প্রপারলি আপনাকে কমিউনিকেট করতে হবে ম্যানেজারের সাথে, যাতে সে কাজ করতে পারে। দেন আসতেছে কি, মনিটরিং দ্য বাজেট প্রসেস। এই যে টোটাল প্রসেসটাও হচ্ছে কমিটি মনিটর করবে যে সব ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে এখানে?
এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বাজেট কমিটি নিয়ে? নো স্যার। No, sir. এরপর আসতেছে কি বাজেট পিরিয়ড। এটা শুরুতেই আমি বলছিলাম যে একটা পিরিয়ড থাকতে হবে, ইউজুয়ালি 1 বছর হয়। হাউএভার এইটা হচ্ছে আপনাকে আপনার কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন নেচার অফ দ্য কোম্পানি, ম্যানেজমেন্ট পলিসি, কন্ট্রোল পলিসি, লিগাল রিকোয়ারমেন্ট। এইটা দিস ইজ নট দ্যাট যে এই চারটির উপরে ডিপেন্ড করে, এই চারটা হচ্ছে একটা আইটেম। ধরেন নেচার অফ দ্য কোম্পানি আপনার, ধরেন যেগুলি কিছু আছে যে আপনার ডেইলি বেসিসে ফোরকাস্ট করে বা বাজেট করে। তরকারি আলাদ, সে তো দিনে 3-4 বার করে ভ্যানে করে বিক্রি করে, ওর হলো এক হিসাব। আবার আমার টেলকো, ওর হলো আরেক হিসাব। কারণ সে তো দেখতেছে যে তার কখন এই যে ঈদে চাঁদে পার্বণে গিয়ে কথা বেশি হয়, মেসেজ আদান প্রদান বেশি হয়, তখন দেখা যাচ্ছে যে গ্রামের দিকে লোক বেশি যায়, তাহলে ওদিকে আপনার যে সিস্টেমটা আপগ্রেড রাখার যে ব্যাপারটা, সেটা কিন্তু ডিপেন্ড করে, তাহলে তার কিছু সিজনাল ইম্প্যাক্ট থাকতে পারে। এটা ধরেন নেচার অফ কোম্পানির সাথে রিলেটেড। ম্যানেজমেন্ট পলিসি, এখন আপনার ম্যানেজমেন্ট হচ্ছে উইকলি করবে, তার উইকলি করলে সুবিধা হয়, উইকলি কন্ট্রোল করাটা তার জন্য সহজ, তখন তো সে উইকলি বাজেট করবে। আবার একজন বলে না আমি কোয়ার্টারলি করব, মানে ম্যানেজমেন্ট যেভাবে পলিসি নিবে। কন্ট্রোল পলিসি, আপনি এভরি উইকে কম্পারিজন করবেন, তাহলে তো আপনার উইকলি একটা বাজেট লাগবে। আপনি যদি এভরি কোয়ার্টারে করেন, তাহলে আপনি কোয়ার্টারলি বাজেট করবেন। আর লিগ্যাল রিকোয়ারমেন্ট, যদি কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকে, যেমন ধরেন আমাদের লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে একটা যে প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, তাহলে আপনার প্রত্যেক বছরের একটা তো বাজেট লাগবে, কারণ আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন, পারফরমেন্স অ্যানালাইসিস করবেন, তখন তো একটা কম্পারিজন লাগবে। আবার বিসেক বলছে প্রত্যেক কোয়ার্টারে তুমি একটা জমা দিবা, তাহলে এখন প্রত্যেক কোয়ার্টারে যদি আবার আপনি বাজেট না করেন, তাহলে কোয়ার্টারলি কন্ট্রোলটা কিন্তু আবার হবে না। তাহলে এটা একটা লিগ্যাল রিকোয়ারমেন্টের ভিতরে পড়ে যাওয়া। বুঝে আসছে যে আমার বাজেট পিরিয়ডটা তাহলে কিভাবে ইম্প্যাক্ট করে। জি স্যার, বুঝে মূলত আসছে? যেই যেই টার্মের জন্য বাজেটটা করা হয়েছে সেটাই budget। আরেকবার একটু বলবেন যেই টার্ম বলতে? মানে যে সময়ের জন্য বাজেটটা করা হয়েছে, যে আমি 1 বছরের জন্য করি বা এর থেকে কম সময়, বেশি, এইটা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে যে এই আইটেমগুলোর উপর ডিপেন্ড করে আর কি। নিচে যে আমি আপনাদেরকে যে কয়টা আইটেম দিলে, যে এই কয়টা আইটেমের উপর এই কয়টা ফিক্স না, বাট এগুলি হচ্ছে মেইন আর কি। হ্যাঁ, তাহলে বোঝা গেছে তো না? জি স্যার। আচ্ছা, এবার আসেন ম্যানুয়াল। ম্যানুয়ালে কি থাকে? ডান দিকে একটা লাল দাগ পড়ে গেছে, দুইটাই, দুটো একটু মুছে দিলে। এটা আমি দিই না, আমি তো বুঝতে পারতেছি না এটা। ও আচ্ছা আচ্ছা। আমি কেটে দিলে যাবে কিনা, হয় কেটে দিলে যাইতে পারে। যে এখন চলে গেছে, এখন আর নাই, রাইট? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এইটার আপনার নর্মালি ম্যানুয়ালে যে বাজেট আমাদের অবজেক্টিভটা কি, এটা থাকে যে আমি এই বাজেটের অবজেক্টিভ। অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলতে আমার কোম্পানির স্ট্রাকচারটা কি, কিভাবে আমার টপ টু বটম জিনিসটা পরিচালিত হয়। একটা ওই যে হায়ারার্কিক্যাল যে জিনিসটা থাকে, আপনি প্রত্যেকটা অ্যানুয়াল রিপোর্টেও দেখবেন যে একটা হায়ারার্কি দেওয়া থাকে। প্রিন্সিপাল অফ বাজেট, এই বাজেটটা তৈরি করার সময় প্রিন্সিপাল কি ছিল, আমরা কিসে বেশি ফোকাস করব, কোয়ালিটি, কোয়ান্টিটি, ইনভেন্টরি, এই টাইপের কিছু প্রিন্সিপাল থাকে। সোসাইটি, অনেক কিছু থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, বাজেটটা কিভাবে চলবে, কোথায় যাবে, কে করবে, প্রবলেম হলে কার কাছে যাবে, কে সলভ করবে, কয়দিনের ভিতরে সলভ করবে, এই টাইপের জিনিসগুলো। আর প্রসিডিউরাল ম্যাটার, বাজেটটা টোটালটা কিভাবে ডিল করবো আমরা, যে স্টেপ বাই স্টেপ কার কাছে যাবে, কখন যাবে, এই যে এই টাইপের যে জিনিসগুলো আছে, সেগুলো হচ্ছে আমার প্রসিডিউরাল পার্টে পড়ে। মোট কথা একটা ম্যানুয়াল এমন ভাবে তৈরি করবে যাতে করে আপনার একজন লোক সেটা দেখে পুরা জিনিসটা কোম্পানির অবজেক্টিভ পূরণের জন্য যেভাবে করলে ভালো হয় সেটা করতে হবে। সেটাই হচ্ছে ওইটা বাজেট ম্যানুয়ালে আমার লেখা থাকবে ইন ডিটেলস। ক্লিয়ার সবাই? স্যার, সাউন্ডে আবার প্রবলেম হয়েছে।
সাউন্ড আসছে না। এখন হচ্ছে নাও এখন হচ্ছে সমস্যা আবার। না স্যার না, শোনা যাচ্ছে। শোনা স্যার, যাচ্ছে। এখন তো ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার ওনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। অনেকে আমার অনেক কষ্ট হচ্ছে। আমাকে কেউ কিছু বলছেন আমি শুনি নাই কিন্তু। সাউন্ড ক্লিয়ার আছে। আমাদের অনেকেরই শুনতে পাচ্ছে, অনেকে এবার আসুন যে বাজেট প্রিপারেশন স্টেপ গুলি কি। নাম্বার 1 স্টেপ হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর। নাম্বার 2 হচ্ছে অর্ডার অফ বাজেট প্রিপারেশন, মানে আমি প্রিন্সিপাল বাজেট ফ্যাক্টর মানে হচ্ছে কোনটার উপরে বেসিস করে আমাকে বাজেট করতে হবে, আমার মেইন জিনিসটা কি। এরপরের স্টেপ হচ্ছে অর্ডার, যে আমার এটা হচ্ছে মেইন জিনিস, তাহলে স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা হবে সে একটা অর্ডার ঠিক করতে হবে। দেন আমার ফাংশনাল বাজেট করতে হবে। আমার তো ওভারঅল একটা বাজেট, ওই বাজেট অ্যাটেন্ড করতে গেলে ধরেন আপনার ওখানে সাপ্লাই চেইন, সেল, প্রোডাকশন, এই টাইপের যে ফাংশন, প্রত্যেকটা ফাংশন বেসড বাজেটটা তৈরি করতে হবে। এটা হচ্ছে মেইনলি 3টি স্টেপ: প্রিন্সিপাল ফ্যাক্টর আইডেন্টিফাই করা, বাজেটের অর্ডার প্রিপারেশন করা, আর ফাংশনাল বাজেট তৈরি করা। এখন আসেন the step is identifying the principal budget factor. একটু পড়েন তো এটা আপনারা, আশা করি বুঝবেন পড়লেই। বুঝতেছেন আপনারা? দেখেন, প্রিন্সিপাল বাজার ফ্যাক্টর ইজ দ্য ফ্যাক্টর হুইচ লিমিট দ্য অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। আচ্ছা, দিস ফ্যাক্টর ইজ ইউজুয়ালি সেলস ডিমান্ড। A company is usually restricted from making and selling more of its products because there would be no sales demand for the increased output at a price what would be acceptable or profitable for the company. মানে হচ্ছে যে আপনার সেলস ডিমান্ড, এটা হচ্ছে আপনার মেইন, কারণ আপনার যতটুকু সেলস ডিমান্ড আছে আপনি ঠিক ততটুকুই বিক্রি করবেন, আবার যতটুকু বিক্রি করবেন ততটুকুই তৈরি করবেন, যতটুকু তৈরি করবেন ততটুকুই প্রোডাক্ট বা র মেটেরিয়াল আপনি কিনবেন। তাহলে আমার মেইনলি সেলস ডিমান্ডের উপরে হচ্ছে আমার ডিপেন্ড করে আমার অন্যান্য বাজেট গুলি। আচ্ছা, এখন এখানে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলছি, দেখেন যে নর্মাল লোকের সাথে প্রফেশনাল লোকের পার্থক্য ওখানেই হয় আর কি, যে ইনক্রিজড আউটপুট এট এ প্রাইস দ্যাট উড বি অ্যাকসেপ্টেবল অর প্রফিটেবল। হ্যাঁ, সেলস ডিমান্ড নাই, মনে করেন যে জিনিসটা আপনি বিক্রি করেন সেটার দাম ধরেন 100 টাকা, এখন 100 টাকা সেলস ডিমান্ড নাই, কিন্তু এটা তো 90 টাকা আমি বিক্রি করলে ডিমান্ড আবার বাড়বে। এই জন্য এখানে ভেঙে দিছে যে অ্যাকসেপ্টেবল হইতে হবে অর প্রফিটেবল হইতে হবে, সেইখানে ডিমান্ড নাই। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, সেকেন্ড স্টেপে কি বলছে, বাজেটের অর্ডার পেপার। দেখেন এটা আপনাদের বইতে আছে, আমি জাস্ট ওখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে এখানে দিচ্ছি। দেখেন, আমার নর্মাল সেন্সে যদি আমি সেলস বাজেট বলি যে মেইন মানে আমার ডিমান্ড, সেই ডিমান্ডের উপরেই তো আমি সেলস বাজেটটা করব। সেলস বাজেট করলে আমার এখন ইনভেন্টরি বাজেট করতে হবে, কারণ আমি যেই জিনিসটা সেল করব সেটার বাজেট করতে হবে। সেইটার বাজেট যদি করি তাহলে আমার ওটার বাজেট মানে কি, আমি বানাইতে হবে, বানাইতে গেলে আমার র মেটেরিয়াল লাগবে, লেবার লাগবে, মেশিন লাগবে, তাহলে এই যে সিরিয়ালি সব লাগবে।
এখন এই যে জিনিসগুলি কিনবো, কিনলে আমার টাকা দেওয়া লাগবে না? তাহলে একটা পেয়েবল বাজেটও লাগবে। আচ্ছা, পেয়েবল মানে পেমেন্ট করতে হবে, তাহলে এটা তো ক্যাশ বাজেটের সাথে আবার লিঙ্ক আছে, ঠিক না? আর এই যে সেল করলে আমার রিসিভেবল ক্রিয়েট হবে, রিসিভেবলের একটা বাজেট লাগবে, সেই রিসিভেবল আবার আমার এসে ক্যাশের সাথে লিঙ্ক হবে। তো এটা হচ্ছে আমার কত টাকা দিতে হবে আর এটা কত টাকা ধরুন আসবে, তাহলে এটার কম্বিনেশন করেই তো আমার ওদিকে একটা ব্যালেন্স থাকবে, আমার এক্সপেন্ডিচার করতে হবে অন্য জিনিসগুলি। তার মানে আমার এখানে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা জিনিসটা সিরিয়াল ঠিক করতে হবে, দেন আমার ওয়ান বাই ওয়ান করতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। থার্ড স্টেপ ফাংশনাল বাজেট, মানে ওইগুলো আলাদা আলাদা, ওই সিরিয়ালটা আপনি করলেন, দেন আপনি এখানে বাজেট গুলি করলেন। এই যে ধরেন সেলস, প্রোডাকশন, পারচেজ, লেবার, অ্যাডমিনিস্ট্রেশন, এই যে এখানে দেখেন, এই যে এটা তো সেলস বাজেট, তারপরে ধরেন পারচেজ বাজেট একটা হবে, এই যে পারচেজ বাজেট, তারপরে এই যে লেবার বাজেট, তারপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলি, এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট। তাহলে আপনি যখন অর্ডার করবেন, অর্ডার করার পর এগুলি আবার আপনাকে এখন অর্ডার তৈরি করার পর দেন এই বাজেটগুলি করতে হবে। ক্লিয়ার? বুঝছেন? জি স্যার। হোয়াট ইজ মাস্টার বাজেট? খুব সিম্পল। আমি এই যে যত কিছু সবগুলি বাজেট মিলে যে একটা বাজেট করি, ফাংশনাল গুলি মিলে, সেখান থেকে আমি আবার আমাদের একদম এই যে দেখেন ব্যালেন্স শিট, ইনকাম এগুলো করে ফেলি একটা ফোরকাস্টেড। এই পুরা জিনিসটা কি বলতেছে আমার মাস্টার বাজেট। এই মাস্টার বাজেট প্রোভাইডস কনসলিডেশন অফ অল সাবসিডিয়ারি বাজেট এন্ড নর্মালি কম্প্রাইজ বাজেট কি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলি ক্যাশ বাজেট গুলি থাকে। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে এখানে? স্যার এটা কি সব বাজেট মিলে? সব সব এই যে দেখেন, এখানে আপনার ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এগুলি আছে, আবার অপারেটিং সেলস, প্রোডাকশন, পারচেজ আছে। এই পুরোটা মিলে যে বাজেটটা হয়, ডিটেলস বাজেটটা আর কি মাস্টার বাজেট। জি যেমন স্যার। আমরা যখন অ্যাসাইনমেন্ট করি তখন হচ্ছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা প্ল্যান থাকে। এখন ফার্মের কাছে সবগুলি অ্যাসাইনমেন্ট মিলে একটা প্ল্যান থাকে না? দ্যাট ইজ ইউর মাস্টার বাজেট। বুঝা গেছে? জি স্যার। পারফর্মিং এ সেন্সিটিভিটি অ্যানালাইসিস বা হোয়াট ইফ অ্যানালাইসিস। আগে নিজেরা একটু পড়েন 2 মিনিট, আমি তারপরে এক্সপ্লেন করতেছি। সেন্সিটিভিটিটা মূলত ডিপেন্ড করতেছে এইখানে, হোয়াট উইল বি দ্য বাজেটেড প্রফিট ইফ সেলস রেভিনিউ ইজ হায়ার অর লোয়ার দেন দ্য বাজেট। দেখেন এখানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনার সেলসটা যদি কমে বা বাড়ে, আদার থিং রিমেইন কনস্ট্যান্ট ইন মোস্ট অফ দ্য কেসেস। আর হোয়াট উইল বি দ্য বাজেটেড কস্ট ইফ ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আর হায়ার অর লোয়ার দেন দ্য বাজেট।
মানে এই যে মানে আমার কস্টটা বেড়ে যাবে, বাকি সব কনস্ট্যান্ট থাকবে, তাইলে আমার কস্টের ইম্প্যাক্ট কি, মানে হোয়াট ইফ, মানে একটা জিনিস ঘটলে তাহলে এটা ইম্প্যাক্ট কি। লাইক ধরেন আপনি একটা বাজেট করলে যে 1000 ইউনিট আপনার ইয়ে হবে, ধরেন 1000 ইউনিট হচ্ছে আপনার টার্গেট, যে 1000 ইউনিট আপনি সেল করবেন। এখন কোনো কারণে যদি আপনার এই ডিমান্ডটা 10% ডাউন হয়ে যায়, তাহলে আপনার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট কি, ধরেন আপনি 900 বিক্রি করবেন। এখন হইতে পারে যে আপনি এমন ভাবে র মেটেরিয়াল অলরেডি কিনে ফেলছেন যে আপনার বানাইতে হবে 1000-ই, কিন্তু ধরেন আপনার র মেটেরিয়াল আপনি কিনে ফেলছেন, এখন আপনি বানাইলেন না, আপনি বানাইলেন আপনার 900-ই, 100 র মেটেরিয়াল রয়ে গেল, রেখে দিলে আপনার লেবারটা লাগলো না, এখন মনে করেন ইলেকট্রিসিটি লাগলো না, ডেপ্রিসিয়েশন লাগলো না, অনেক কিছু না লাগতে পারে, তাহলে এইটা তো আবার পজিটিভ। সো আমার স্টেট 10% যে আপনার প্রফিট কমবে ব্যাপারটা তা না, এই যে এগুলিতে যে একটা ইম্প্যাক্ট আছে এইটাও অ্যানালাইসিস করতে হয়। দ্যাট ইজ আপনার সেন্সিটিভিটি অ্যানালাইসিস, যে আমার 10% সেলস কমে গেলে কি ইফেক্ট হবে। আবার কস্টের ক্ষেত্রে মনে করেন এই যে 100টা আছে, আপনার 10 টাকা করে কস্ট হওয়ার কথা, কোনো কারণে এটা 11 হয়ে গেছে বা 9 হয়ে গেছে, তাহলে আপনার বটম লাইনে কি ইম্প্যাক্ট, সেইটাতে বলতেছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস, মানে একটা জিনিসের কম বেশি হওয়ার কারণে ওভারঅল ইম্প্যাক্ট কি, আর এটা কতটুকু সেন্সিটিভ ওইটার চেঞ্জের সাথে, সেটা বের করা হয়। ক্লিয়ার? জি স্যার। যখন আমরা ফরকাস্ট করি, ধরেন আপনারা ম্যাথ করছেন না, লিনিয়ার ইকুয়েশন, জি স্যার। যে এটা হচ্ছে আপনার টোটাল কস্ট, আর এটা হচ্ছে একটা ফিক্সড কস্ট, আর এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এটা হচ্ছে ইউনিট। এইভাবে ফরকাস্ট করতে হয়, যে এইটাকে ফরকাস্ট করে এই তথ্যের উপর ডিপেন্ড করে। ওকে, এখন এই যে ইউনিটে কমায় বাড়ায় এইটার ইম্প্যাক্ট কি সেটা বের করা যায়। আবার ফিক্সড কস্টও কিন্তু কমতে পারতে পারে, রেয়ার কেসে, ঠিক আছে। আবার ভেরিয়েবল কস্ট যদি কম বেশি হয় একটু কোনো কারণে, তাহলে ইম্প্যাক্ট কি, ঠিক আছে। দিস ইজ ফরকাস্টিং, যে আমি টোটাল কস্ট ফরকাস্ট করার জন্য আমার ফিক্সড কস্ট, লেভেল অফ অ্যাক্টিভিটি বাই ইউনিট, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এটা আমি কনসিডার করতেছি। ওকে, বুঝতেছেন? স্যার এটা বুঝি নাই। কোনটা বোঝেন নাই? স্যার যে a প্লাস বি এক্স, বিটা কি? মনে করেন কস্ট আপনি পার ইউনিট। আপনি মনে করেন 100 ইউনিট প্রোডাকশনে কস্ট কত টোটাল, এটা এস্টিমেট করতেছেন এই ইকুয়েশনটা দিয়ে। এখন এই 100 ইউনিটের মনে করেন ফিক্সড কস্ট আছে, যে আপনি 100 ইউনিট বানান বা না বানান আপনার ফিক্সড কস্ট আছে 10,000 টাকা, আর এক একটা বানাইতে মনে করেন আপনার লাগে আরো 100 টাকা, তাইলে 100 না, ধরেন একটু ইজি করার জন্য 50 টাকা লাগে আর কি। তাহলে আপনার টোটাল কস্ট কত হবে? ফিক্সড কস্ট এফ হচ্ছে 1000, সরি 10,000, আর বি পার ইউনিট হচ্ছে 50, আর ইন্টু এক্স হচ্ছে মনে করেন 100, এই যে 100 ইউনিট 100, তাহলে টোটাল কস্ট হচ্ছে এই যে 5,000, আর এখানে 10,000, 15,000 টাকা। এখন এটার সেন্সিটিভিটিটা হচ্ছে এরকম, যে কোনো কারণে যদি পার ইউনিট কস্ট বেড়ে যায় সে 10%, তার মানে এখানে হয়ে যাবে 55 টাকা। তাই যদি হয় এখানেও হয়ে যাবে ধরেন আমার 55 টাকা এই জায়গায়, তাহলে আমার আসতেছে 5,500, 15,500 হয়ে যাবে। তাহলে দেখেন আমার টোটাল কস্ট 500 টাকা বেড়ে গেল, ডিভাইডেড বাই 15,500 কত হয় দেখেন তো? 500 ডিভাইড বাই 15,500 কত হয়? কেউ বলতে পারবেন না? 3.22% 3.22% বেড়ে যাবে।
এই যে 3.22%, দেখেন আপনার ভেরিয়েবল কস্ট পার ইউনিট 10% বাড়ার কারণে আপনার খরচ বাড়তেছে কিন্তু 3.22%। ক্লিয়ার? দিস ইজ সেন্সিটিভিটি। বুঝা গেছে? স্যার আপনারা যারা ম্যাথ করছেন তারা এটা পারার কথা, প্লাস ইকোনমিক্সও এটা জিনিসটা আছে। স্যার এটা স্লোপ না, হ্যাঁ, স্যার এটা স্লোপ না। স্লোপ, হ্যাঁ স্লোপের ইকুয়েশনটা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর কি। আপনি যখন ম্যাথে করেন তখন এটাকে আপনি বলতেছেন যে কোয়াড্রেটিক ইকুয়েশন, ওখানে স্লোপটা হচ্ছে বি। জি স্যার। ঠিক আছে? আর আমার বিজনেসের ক্ষেত্রে এটা হচ্ছে আমার যে পার ইউনিট ভেরিয়েবল কস্ট, আর এটা হচ্ছে আমার ইউনিট এক্স যেটা। তার মানে আপনাদের যদি স্লোপ চিন্তা করেন এইরকম অনেকটা হয় আর কি, তাই না? যে এখান থেকে আপনার ফিক্স হয়ে গিয়ে এই যে স্লোপ ইয়ে হয়ে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এই যে দিস ইজ স্লোপ, রাইট? বুঝা গেছে সবাই? জি স্যার। এইগুলি হচ্ছে আপনার হাইলো মেথড, যেটা আমরা ফোরকাস্টিং করার একটা হাইলো মেথড। সেটা হচ্ছে যে আমার দেখেন কি বলতেছে, record total cost and highest and lowest volume of the 2 years। তার মানে জিনিসটা হচ্ছে যে যে আমার মনে করেন 2টা বছর আছে, ইয়ার 1 আর ইয়ার 2, এটা টোটাল কস্ট আছে দুজনের একটা, আবার কি আছে মানে কম কস্ট আছে, যে কোনো একটার তো বেশি একটার কম 2 বছরে, এই দুইটাকে রেকর্ড করতে বলছে। দেন কি বলতেছে, the variable cost per unit may be calculated from this as a difference of total cost। সেটা কি? মনে করেন এর টোটাল কস্ট হচ্ছে 10,000, এর টোটাল কস্ট মনে করেন 15,000, এর অ্যাক্টিভিটি ছিল মনে করেন 5,000, আর এর অ্যাক্টিভিটি ছিল 7,000। হ্যাঁ, এখন সে কি বলতেছে যে তার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি অ্যাক্টিভিটি ডিফারেন্স। মনে করেন আপনার এই দুইটার ভিতরে অ্যাক্টিভিটি ডিফারেন্স হচ্ছে 5,000 ইউনিট, আর কস্ট বাড়ছে হচ্ছে 2,000, তাই না? তাহলে এই 2,000 ভাগ 5,000, এটাকে বলতেছে সে সম্ভবত 0.4 হবে, এটাকে বলতেছে ভেরিয়েবল কস্ট। বুঝা গেছে? যে the variable cost per unit may be calculated from this as difference in total cost, যেটা হচ্ছে আমার 2,000 ডিভাইডেড বাই লেভেল অফ অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে আমার এই যে 5,000 আর 7,000 সরি এই 10,000 আর 15,000 ডিফারেন্স, যেটা এটা হচ্ছে কস্টের ডিফারেন্স, আর এটা হচ্ছে অ্যাক্টিভিটির ডিফারেন্স। আচ্ছা সরি, আমি মনে হয় উল্টা বলে ফেলছি, উল্টা বলেও ফেলছি পড়েও ফেলছি। এইটা ছিল আমার টোটাল কস্ট, এটা ছিল অ্যাক্টিভিটি। তাহলে টোটাল কস্ট হচ্ছে 5,000, অ্যাক্টিভিটি 2,000, তাহলে আমার হবে 2.5। ঠিক আছে? টোটাল কস্টের ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাক্টিভিটির ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট। এখন তো আপনি এর ফিক্সড কস্টটা বের করে ফেলতে পারবেন, আপনি ভেরিয়েবল কস্ট জানেন। লাইক এখানে হচ্ছে 10,000, ইউনিট ছিল 5,000, তো ভেরিয়েবল কস্ট যদি হয় 2.5 করে, দেন আমার কি হচ্ছে যে আমার 5,000 7,500 স্যার। ইন্টু 2.5 ইকুয়াল টু 7,500। তাহলে আমার ফিক্সড কস্টটা হচ্ছে এখানে 7,500, তাই না? ইয়েস স্যার। এই তো। এবং সেটা আপনি কিন্তু এই ইকুয়েশনে বসায় দেওয়া যায়। আপনি যদি এই ইকুয়েশনটা ধরেন, তাহলে আমার ইকুয়েশনটা হবে, ধরেন এই যে টোটাল কস্ট মনে করেন 10,000
বা টোটাল কস্ট যেটাই হোক, টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট 7,500 যোগ আপনার 2.5 ইন্টু এক্স। আমাদের এখানে একবার ছিল 5,000, একবার ছিল 7,000। ঠিক আছে, বুঝা গেছে কিছুটা? স্যার আমরা ম্যাথ করলে এটা আরো ক্লিয়ার হবে, যখন প্র্যাকটিস স্যার করবো তখন 5,000 গুণ 2.5। 2.5 হচ্ছে ভেরিয়েবল কস্ট। স্যার যেহেতু 5,000 আমার গুণ 2.5 স্যার 12,500 হচ্ছে। তাহলে আমাদের এই ক্যালকুলেশনে কোনো একটা ভুল হয়ে গেছে। আপনার থিমটা বুঝছেন কিনা? আপনারা কি থিমটা বুঝছেন? জি স্যার। থিমটা একটু খেয়াল করেন, কারণ আমরা করার সময় তো ওই ঘুরে গেছে। মোট কথা হচ্ছে আমার বুঝাই দিলে ভালো হতো স্যার। পিরিয়ডের একটা অ্যাক্টিভিটি লেভেল থাকবে, একটা টোটাল কস্ট থাকবে। এই দুইটা পিরিয়ডের অ্যাক্টিভিটির ডিফারেন্স দিয়ে আমি টোটাল কস্টের ডিফারেন্সকে ডিভাইড করলে আমার পার ইউনিট কস্ট পাবো। ওই পার ইউনিট কস্টটাকে আমি যে কোনো একটা বছরের খরচে ইমপ্লিমেন্ট করে, লাইক ধরেন পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইনটু ইউনিট করলে তো আমার টোটাল ভেরিয়েবল কস্ট বেড়ে যাচ্ছে। আর আমার যেহেতু আগেই টোটাল কস্ট আছে, ভেরিয়েবল পোর্শন বাদ দিলেই তো আমার ফিক্সড পোর্শন বেড়ে যাচ্ছে, দেন তো আমি এটাকে সেট করে দিতেই পারি। ক্লিয়ার এখানে সবাই? জি স্যার। জি স্যার। এগুলিও হাইলো জাস্ট আপনাকে দেখাচ্ছে আর কি যে কোথায় এই জিনিসটা পড়তেছে। এখন এখানে দেখেন ইম্পর্টেন্ট যেটা, ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ধরেন এ মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ হাইলো মেথড ইজ দ্যাট ইট টেকস অ্যাকাউন্ট অনলি টু সেট অফ ডাটা which may not representative of all data available. In particular, one of them could be rogue set of data. For example, the pattern of data might be as follows. সেটা হচ্ছে যে ধরেন আমার যদি একদম লিনিয়ার টাইপের হতো, মানে একদম যে হ্যাঁ সব একভাবে চলতেছে, এই যে ধরেন এটা লো, এটা এইভাবে আসতেছে, আবার পরেরটা মানে আমার যদি একদম স্ট্রেট লাইনটা যাইতো সুন্দরভাবে, এই স্ট্রেট লাইনটা এটা আমার লিনিয়ার হইতো যদি এইভাবে আসতো জিনিসটা, ঠিক আছে, এই লাইনে যদি পড়তো। কিন্তু আমার ডাটা হচ্ছে এমন, মনে করেন আমার অ্যাক্টিভিটি যখন এখানে থাকে তখন আমার এখানে কস্ট হচ্ছে এইটা, এইটা, হ্যাঁ, আবার অ্যাক্টিভিটি যখন এখানে থাকে তখন হচ্ছে এইটা, মানে আমার লিনিয়ার ভাবে যাচ্ছে না। এই যে আমার ওভারঅল তথ্যের ভিতরে লিনিয়ার ভাবে গেছে দুইটা, ধরেন এই যে এইটা আর এইটা, আর ধরেন এইটা একটু কাছাকাছি আছে, বা এটারও আমি কাছাকাছি ধরলাম, বাট বাকি সব ইনফরমেশন হচ্ছে আমার আউটলায়ার। ঠিক আছে, এই জন্য আপনার হাইলো মেথড করলে যে এমন নাও হইতে পারে হাইয়েস্ট এবং লোয়েস্টের মাঝখানের ডাটাগুলি স্মুথ না, এটা আউটলায়ার টাইপের একটু বাইরে থাকে, তখন কিন্তু হাইলো মেথডটা আপনার জন্য সুইটেবল না, এটা আপনাকে ভুল তথ্য দিবে। বুঝছেন ব্যাপারটা? জি স্যার। মানে এটা অনেকটা এরকম আর কি। ধরেন আপনারা দেখলেন যে সবচেয়ে হাইয়েস্ট মার্ক কে পাইছে আর লোয়েস্ট মার্ক কে পাইছে, তারপর হাইয়েস্ট মার্ক বেটায় কয় ঘন্টা পড়ছে, লোয়েস্ট মার্ক বেটা কয় ঘন্টা পড়ছে, তার মানে প্রতি মিনিটে কত মার্কস বাড়ে, তাই না? এখন যে হাইয়েস্ট আর যে লোয়েস্ট এর মাঝখানে যে আছে, মনে করেন হাইয়েস্ট বেটা 2 মিনিট পড়লে 2 মার্কস পায়, মাঝখানে ম্যাক্সিমামই হচ্ছে 2 মার্কস পাওয়ার জন্য 4 মিনিট পড়া লাগে, আর লোয়েস্ট বেটা 7 মিনিট পড়া লাগে। তাহলে এই যে মাঝখানের জিনিসটা তো হাই লো এর সাথে লিঙ্ক না বা কোরিলেটেড ওইভাবে না, যার কারণে হচ্ছে আপনার এইভাবে যদি অ্যাভারেজ করেন হবে না। এই জন্য নিয়ম করে কি, যে আপনাকে রিগ্রেশন অ্যানালিসিস করতে হয় যদি আপনারা ম্যাথ করে থাকেন, যে সবগুলি পয়েন্টকে রিগ্রেশন একদম প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা ইস্যুকে আনা হয়। আমরা যেরকম এখানে বলছি না এক্স একটা, এই যে কি বলে যে বি একটা, সে ধরেন আমরা কি বলছি যে টোটাল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু ইউনিট, এটা বলছি না? মানে ভেরিয়েবল কস্টটাকে আমি একটা আইটেম ধরছি, কিন্তু রিগ্রেশনে কি করে ভেরিয়েবল কস্ট 1, ভেরিয়েবল কস্ট 2, ভেরিয়েবল কস্ট 3, এভাবে করতে করতে ভেরিয়েবল কস্ট এক্স,
প্রত্যেকটাকে তারা আলাদা আলাদা অ্যানালাইসিস করে, দেন আপনার দেখবেন এই জিনিসটা পুরা ইম্প্যাক্টটা চলে আসে। এটা যে দূরে আছে এটার ইম্প্যাক্টও আসবে, আবার যেটা উপরে আছে সেটার ইম্প্যাক্টও আসবে, সবটাই আসবে রিগ্রেশন অ্যানালিসিসে। বাট এটার আবার সমস্যা হয়েছে, এটার জন্য অনেক তথ্য কালেকশন করতে হবে, যেটাতে কস্ট অনেক হাই হবে। সেই ক্ষেত্রে এটা আবার আমার জন্য প্রফিটেবল না। ক্লিয়ার? এখানে এটা ক্লিয়ার কিনা বলেন, সবাই বুঝছেন? জি স্যার। এইটা হচ্ছে কোরিলেশন, মানে আপনার ধরেন এটা হচ্ছে যদি আমি ইউনিট ধরি, এটার সাথে আমার টোটাল কস্টের রিলেশন কতটুকু। তো এখানে স্ট্রেট লাইনে বুঝাই যাচ্ছে যে এখানে যেহেতু এই জিনিসগুলি আলাদা দূরে দূরে লাইন থেকে, সেহেতু এখানে কোরিলেশন হচ্ছে কম, আর যেগুলি কাছে কাছে সেগুলিতে কোরিলেশন হচ্ছে বেশি। ঠিক আছে, তার মানে আপনার ইউনিট যত বাড়বে যেই হারে টোটাল কস্ট বাড়বে সেই হারে, এটাকে বলতেছে কোরিলেশন। যদি একদম প্রপোর্শনেটলি বাড়ে সেম রেটে তাহলে বলে কোরিলেশন 1। এখন যদি আপনার উল্টা প্রপোর্শনেটে বাড়ে তখন আবার বলতেছে -1। আর যদি 0 হয় তার মানে হচ্ছে কোনো ইম্প্যাক্ট নাই, একদম সেম। ঠিক আছে, এটা নর্মালি -1 থেকে +1 পর্যন্ত যায়। এর মানে হচ্ছে -1 এর মানে হচ্ছে এক্স যেই হারে বাড়ে ওয়াই ঠিক সেই হারে কমে, আর +1 মানে হচ্ছে এক্স যে হারে বাড়ে ওয়াইও সেম হারে বাড়ে। এর মাঝখানে যদি কিছু থাকে তার মানে সম্পর্কটা অত আপনার লিনিয়ার না, মানে অত কোরিলেটেড না। তো এখানে লাইনের যত কাছাকাছি থাকবে ডাটাগুলি তার মানে তত বেশি কোরিলেটেড, আর লাইন থেকে যত দূরে দূরে চলে যাবে তাহলে তত কম কোরিলেটেড। ক্লিয়ার এটা? জি স্যার। এই যে আমি যে 4টা জিনিস বললাম, যে এটা হচ্ছে 1 এর উদাহরণ আর কি, পজিটিভ 1 এর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে +1 এর উদাহরণ, এটা যেভাবে বাড়তেছে সেভাবে বাড়তেছে। আর এটা হচ্ছে -1 এর উদাহরণ, যে এটা যেভাবে বাড়তেছে, এটা যেভাবে বাড়তেছে ওইটা আবার সেভাবে কমতেছে। আর এটা হচ্ছে ওই 0 টু +1, আর এটা হচ্ছে 0 টু মানে -1 টু 0 সেই অংশে। ঠিক আছে, বুঝছেন এটা? এই জি স্যার। ফিগারটা বুঝছেন? একই জিনিস। এগুলি আমি আপনাকে দিয়ে দিব, আপনারা একটু পড়ে নিলে আই হোপ বুঝতে পারবেন। আর এখানে কিছু বাজেটের টাইপ আছে, এটাও আসলে ক্লাসে পড়ানোর মতো কিছু না, আপনারা নিজেরা যদি রিডিং পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। টাইপ অফ বাজেট বইতেও আছে, আর ডিটেলস এখান থেকেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হুম, যদি কোনো কিছু না বুঝেন আমি আপনাদের একটা ক্লাসে বুঝাই দিব। আর আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই, আমার একটা পার্সোনাল কাজ আছে ফ্রাইডেতে, ক্লাসটা যেহেতু পরে জি হয়েছে আমি স্যার। ওটা ইয়ে করতে পারিনি আর কি। হ্যাঁ, আপনারা যেটা করবেন আমি লেকচার শিটটা দিলে আপনারা এটা একটু পড়বেন, প্লাস চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো। ঠিক আছে, এবং ওকে স্যার। যদি সম্ভব হয় আপনারা একটু চ্যাপ্টার 7টা একটু পড়ে নিয়েন, ক্যাশ বাজেট। কারণ বাজেটের সাথে সাথে একই রোতে যদি ক্যাশ বাজেটটা শেষ করে ফেলতে পারেন তাহলে আপনার টোটাল বাজেটের আইডিয়াটা খুব ভালো হবে। দেন আপনার অনেক সময় হয় কি যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না, এমন ভাবে প্রশ্নটা আসে 2 চ্যাপ্টারের একটা কম্বিনেশন। তো দুইটা যদি আপনারা একসাথে ইয়ে করতে পারেন
শেষ করতে পারেন দেন আপনাদের জন্য খুব সুবিধা হবে। ঠিক আছে, আই এম সরি আমি আজকে 2টা ক্লাস নিতে পারলাম না, আমার একটু যেতে হবে এখন বাইরে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।